আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এই স্বাধীনতা দিবসে শুভেচ্ছা। তোমরা জানো আজকে আমাদের এই স্বাধীনতার 49তম বার্ষিকী, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে পারছি না আনন্দের সাথে। কারণ সারা বিশ্বে আজ যে মহামারী দেখা দিয়েছে করোনা, সেই করোনার জন্য আমরা আজ স্বাধীনতা দিবস তেমনিভাবে উদযাপন করতে পারি। যাক, আমরা আজকে বেশিক্ষণ সময় নষ্ট করব না তোমাদের, আমরা ক্লাসে চলে যাব। তবে ক্লাসে যাওয়ার আগে সকল শিক্ষার্থীকে আমি অনুরোধ করব যে আমরা এই করোনার যুদ্ধে অবশ্যই জয়ী হব। আজকে আমাদের স্লোগান হোক এই করোনার যুদ্ধে আমরা হব জয়ী ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ঘরে অবস্থান করতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত হাত দিতে হবে। এই জন্য আমরা মনে করি যে তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যে পরিচ্ছন্নতার যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে অবশ্যই আমরা করোনার এই যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের কোষ এই বিষয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তাই তোমরা দেখো যে কোষ কি, আগে আমাদের এটা বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। কোষ কি? আমরা জানি একটা বিল্ডিং তৈরি হতে অনেকগুলো ইটের প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ আমাদের যে এই দেহটা বা একটা বট গাছ বা একটা বিশাল তিনি তৈরি হয়েছে এরকম অনেকগুলো ইটের সমন্বয়ে। আর যে বিল্ডিং তৈরির জন্য যেমন উপাদান দরকার, যে উপাদানটা দরকার সেটাকে বলি কি আমরা ইট। ঠিক তদ্রূপ আমাদের দেহ বা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ গঠনের জন্য যে একটা একক প্রয়োজন হয়েছে, যে একটা ইটের প্রয়োজন হয়েছে, সেই ইটটাকেই আমরা বলছি কি কোষ। তাহলে কোষ কাকে বলে যদি আমরা সংজ্ঞা হিসেবে বলতে চাই, সহজ ভাষায় যে জীবদেহের গঠন এবং কার্যকরী একককে কোষ বলে। অর্থাৎ জীবদেহ যে ক্ষুদ্র ক্ষুদ্র একক দ্বারা গঠিত, সেই এককটিকেই বলা হচ্ছে কোষ। কোষের প্রকারভেদ আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো কোষ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত কোষ, আরেকটা হচ্ছে অপ্রকৃত কোষ। প্রকৃত কোষ কোনটা? যে কোষের নিউক্লিয়াসের উপস্থিতি আছে তাকে বলি আমরা প্রকৃত কোষ। আর যে কোষের নিউক্লিয়াস নেই তাকে বলছি আমরা অপ্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, যথা প্রকৃত কোষ এবং অপ্রকৃত কোষ। এছাড়া সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কাকে বলে? যে কোষ জীবদেহ গঠনে সাহায্য করে, তাকে বলা হয় দেহকোষ। আর যে কোষ জীবের বংশবৃদ্ধিতে সাহায্য করে তাকে বলা হয় জনন কোষ। তাই আমরা প্রকৃত কোষকে আবার কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি, যথা দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কাকে বলে? যে কোষ
জীব দেহ গঠনে সাহায্য করে তাকে বলা হয় দেহকোষ। জনন কোষ কাকে বলে? যে কোষ আমাদের বংশবৃদ্ধিতে সহায়তা করে, জীবের বংশবৃদ্ধিতে সহায়তা করে তাকে বলা হয় জনন কোষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম কোষের প্রকারভেদ। কোষকে নিউক্লিয়াসের উপস্থিতির উপরে ভিত্তি করে কোষকে ভাগ করা যায় কয় ভাগে? 2 ভাগে, যথা প্রকৃত কোষ এবং অপ্রকৃত কোষ। প্রকৃত কোষ কোনগুলি? যে কোষে নিউক্লিয়াস সহ কোষের অন্যান্য গাঠনিক উপাদান যেমন সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষ গহ্বর, নিউক্লিয়াস বিদ্যমান থাকে সেই কোষকে বলা হয় প্রকৃত কোষ। আর যে কোষে নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র আরএনএ হেলিক্যাল থাকে বা প্রোটিনের আবরণ থাকে, সেই কোষকে বলা হচ্ছিল অপ্রকৃত কোষ। সাধারণত ভাইরাস, এই যে আজকে করোনা ভাইরাস, সারা বিশ্বকে কোভিড-19 যে ভাইরাস সারা বিশ্বকে আজ বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সারা বিশ্ব আজ এই করোনা ভাইরাসের কারণে থমকে গেছে সারা বিশ্ব, সেই ভাইরাস হলো অপ্রকৃত কোষ। তাহলে আমরা জানতে পারলাম কোষ কয় ধরনের? 2 ধরনের। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, যথা প্রকৃত কোষ আর কি হচ্ছে কি অপ্রকৃত কোষ। প্রকৃত কোষ কোনটি? জীবের দেহ গঠন করে যে সকল কোষ বা জীব দেহ যে সকল কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় প্রকৃত কোষ। আর নিম্ন শ্রেণীর জীব যেমন ভাইরাস, যে কোষ দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে অপ্রকৃত কোষ। প্রকৃত কোষকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কি? যে কোষ আমাদের জীবের দেহ গঠনে সাহায্য করে, অর্থাৎ বৃদ্ধি পায়, দেহ গঠন করে, তাদেরকে বলা হয় দেহকোষ। আর যে কোষ জনন কার্যে অর্থাৎ বংশবৃদ্ধিতে সহায়তা করে তাকে বলা হয় জনন কোষ। আমরা এখন তাহলে একটা দেহকোষ কি কি উপাদান দ্বারা গঠিত তা আমরা একটু জেনে নিই। দেহকোষকে প্রধানত 2টা ভাগে ভাগ করে। দেহকোষের প্রধানত 2টা, একটা হচ্ছে হলো কোষ প্রাচীর আর একটা হচ্ছে হলো প্রোটোপ্লাজম। দেহকোষের প্রধানত অংশ 2টি, একটা হচ্ছে কোষ প্রাচীর, তোমরা দেখতে পাচ্ছ হয়তোবা এই যে এক কোষের চারপাশে যে একটা মোটা আবরণ রয়েছে, সেই আবরণটাকেই বলা হচ্ছে কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের অভ্যন্তরে যে দর্দ তরল স্বচ্ছ জেলির মতো উপাদানটা রয়েছে সেইটাকে বলা হচ্ছে হলো প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর কাকে বলে? কোষের চারপাশে যে শক্ত আবরণ রয়েছে তাকেই বলা হয় কোষ প্রাচীর। আমরা একটু চিন্তা করি, যেমন আমাদের বাসা বা তোমাদের বাসার চারপাশে একটা বেড়া থাকে, যে বেড়া কি করে বাসাটাকে বিভিন্ন ধরনের উপদ্রব থেকে, ক্ষতিকর প্রাণী, ক্ষতিকর মানুষ বা অন্যান্য ক্ষতিকর বস্তুর হাত করে রক্ষা করে, বলা হচ্ছে কি প্রাচীর বা বেড়া। তিক্তদ্রব আমাদের যে কোষ, সেই কোষের কে বাইরের বিভিন্ন আঘাত, তাপ বা ক্ষতির হাত করে এই কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর জাস্ট আমাদের বাসার চারপাশে যেমন বেড়া থাকে, তিক্তদ্রব কোষের চারপাশে এরকম একটা বেড়া। কোষের চারপাশের যে দেয়াল থাকে বা বেড়া থাকে সেটিকেই বলা হয় কোষ প্রাচীর। আমরা সহজভাবে যদি বলি তাহলে বলবো যে কোষ প্রাচীর হলো কোষের চারপাশের একটি শক্ত আবরণ, যা প্রোটিন এবং কাইটিন নির্মিত শক্ত আবরণকেই বলা হচ্ছে কোষ প্রাচীর। এর কাজ কি? কোষকে বাইরের আঘাত থেকে, ক্ষতিকর প্রভাব থেকে কি করা? রক্ষা করাই এর প্রধান কাজ। এরপরে কোষের দৃঢ়তা প্রদান করা
এর কাজ। তাহলে কোষ প্রাচীর কাকে বলে বলছি? কোষের চারপাশে যে আবরণটা রয়েছে সেই আবরণটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? শক্ত কাইটিন নির্মিত প্রোটিন আবরণ দ্বারা গঠিত। কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হলো কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, কোষকে বাইরের তাপ চাপ থেকে রক্ষা করা এবং কোষের দৃঢ়তা প্রদান করা। এরপর আসি আমরা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীরের অভ্যন্তরে যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো উপাদানটা দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। তাকেই বলা হয় কি? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলে? কোষ প্রাচীরের অভ্যন্তরে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো যে আবরণ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার প্রধানত দুটা অংশ রয়েছে, দুটা অংশ রয়েছে। এক কোষ ঝিল্লি, আর হচ্ছিল সাইটোপ্লাজম। এক কোষ ঝিল্লি, দুই সাইটোপ্লাজম। কোষ ঝিল্লি আমরা একটু দেখি কোষ ঝিল্লি কি। কোষ প্রোটোপ্লাজমের অভ্যন্তরে প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা একটা আবরণ রয়েছে, প্রোটোপ্লাজমকে ঘিরে যে একটা পাতলা আবরণ রয়েছে সেই পাতলা আবরণটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি? প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা একটি আবরণ রয়েছে সেই আবরণটিকে বলা হয় কোষ ঝিল্লি। এরপরে আসছি আমরা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? কোষ ঝিল্লির অভ্যন্তরে যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো উপাদানটি রয়েছে তাকেই বলা হয় সাইটোপ্লাজম। কোষ ঝিল্লির অভ্যন্তরে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো যে আবরণটি রয়েছে তাকেই বলা হচ্ছে কোষ ঝিল্লি, তাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম কোষের যাবতীয় অঙ্গাণুকে ধারণ করে থাকে। এই সাইটোপ্লাজম কোষের যাবতীয় অঙ্গাণুকে ধারণ করে থাকে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং কোষের যে অন্যান্য অঙ্গাণু যেগুলো আছে সকল অঙ্গাণুকেই কি করে? এই সাইটোপ্লাজম ধারণ করে। সেই জন্য আমরা এখন সাইটোপ্লাজমের অভ্যন্তরে যে সকল অঙ্গাণুগুলো রয়েছে সেই সকল অঙ্গাণুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো আমরা একটু দেখে নেই সাইটোপ্লাজমের অভ্যন্তরের উপাদানগুলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে দেখো এটা হচ্ছে সাইটোপ্লাজম। কোষ ঝিল্লির অভ্যন্তরে যে এই যে অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সাইটোপ্লাজম। আমরা আজকে সাইটোপ্লাজমের দুটা গুরুত্বপূর্ণ উপাদান প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এই দুটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা প্রথমেই জেনে নেই প্লাস্টিড কাকে বলে। প্রথমে আমরা জেনে নেই প্লাস্টিড কাকে বলে। কোষের সাইটোপ্লাজমের অভ্যন্তরে যে গোলাকার, দণ্ডাকার, বিভিন্ন আকৃতির যে দানাদার অংশগুলো দেখতে পাওয়া যায় তাদেরকেই বলা হয় প্লাস্টিড। এই প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। এই প্লাস্টিডের বিশেষ বৈশিষ্ট্য হলো এই প্লাস্টিডের জন্যই এই পৃথিবী বা আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এত বৈচিত্র্যময়। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যে বর্ণ দেখতে পাই তা এই প্লাস্টিডের কারণে। প্লাস্টিড তিন ধরনের, যথা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টকে বলা হয়
বর্ণরঞ্জক কণিকা। এর জন্য উদ্ভিদের বিভিন্ন বর্ণ ধারণ করে থাকে, যেমন ফুলের বিভিন্ন বর্ণ, অনেক সময় পাতার বিভিন্ন বর্ণ ধারণ করে, উদ্ভিদের বিভিন্ন বর্ণ ধারণ করে। এই সমস্ত কিছুই সাধারণত এই ক্রোমোপ্লাস্টের জন্যই হয়ে থাকে। এই ক্রোমোপ্লাস্টের বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, যেমন হলুদ, লাল বা অন্যান্য যে রঞ্জক পদার্থ আছে, সবগুলো এই ক্রোমোপ্লাস্টের থাকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান প্লাস্টিডে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টের জন্যই উদ্ভিদ সবুজ বর্ণ হয়, এবং উদ্ভিদ সবুজ বর্ণের কারণেই উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে। আর এই প্লাস্টিডের জন্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবুজ বর্ণ ধারণ করে আছে। আরেকটি প্লাস্টিড আছে লিউকোপ্লাস্ট, যা বর্ণহীন, রঞ্জক থাকে না। তবে যদি লিউকোপ্লাস্ট বিভিন্ন ধরনের, যেমন লিউকোপ্লাস্ট যদি সূর্যের আলোর সংস্পর্শে আসে, তাহলে সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। সেই জন্য লিউকোপ্লাস্ট আবার বিভিন্ন বর্ণের পরিণত হতে পারে। যেমন তোমরা লক্ষ্য করবে, একটা সবুজ ঘাসকে যদি আমরা মাটির পাতিল দিয়ে ঢেকে রাখি কিছুদিন, তাহলে দেখব ওই সবুজ ঘাস সাদা বর্ণ হয়ে গেছে। কারণ ওই যে সবুজ ক্লোরোপ্লাস্ট ছিল, সেটা লিউকোপ্লাস্টে পরিণত হয়েছে। আবার যদি এই সাদা গাছগুলোকে কয়েকদিন উন্মুক্ত, তাহলে সেগুলো আবার সবুজ বর্ণ ধারণ করে, কারণ তখন ওই লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। যাক, আমরা এদিকে যাচ্ছি না, আমরা ক্লোরোপ্লাস্টের বিভিন্ন গঠনটা প্লাস্টিডের একটু গঠনটা আমরা একটু দেখে নিই। প্লাস্টিডের গঠন। একটা ক্লোরোপ্লাস্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের দেখো, প্রধানত ক্লোরোপ্লাস্টের দুইটা দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এর বাহিরের স্তরটাকে বলা হয় বহিস্তর, এবং ভেতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর। এরপরে ক্লোরোপ্লাস্টের মাঝে দেখো কিছু চাকতির মতো অংশ আছে। এই চাকতির মতো অংশগুলোকে বলা হয় গ্রানাম। চাকতির মতো যে অংশগুলো দেখতে পাওয়া যায় ক্লোরোপ্লাস্টের মধ্যে, সেগুলোকে বলা হয় গ্রানাম। আর এছাড়া ক্লোরোপ্লাস্টে আছে কিছু ম্যাট্রিক্স, সেগুলাকে আমরা উপরের ক্লাসে এই বিষয়গুলো জানবো। তো আমরা শুধুমাত্র জেনে নেই, প্লাস্টিডের একটা দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এর বাইরের স্তরটাকে বলা হয় বহিস্তর, এবং ভেতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর। আর প্লাস্টিডের ভিতরে কিছু চাকতির মতো অংশ থাকে, তাদেরকে বলা হয় গ্রানাম। এইগুলাকে বলা হয় গ্রানাম চাকতি। আর এই গ্রানাম চাকতি একটার সাথে আরেকটা যে সংযুক্ত থাকে একটা নালীর মাধ্যমে, সেটাকে বলা হয় লেমেলা, সেটাকে বলা হয় লেমেলাম। এই হলো মোটামুটি প্লাস্টিড। এবং এর প্লাস্টিডের অভ্যন্তরে কিছু ক্ষুদ্র দানা দানা অংশ দেখতে পাওয়া যায়, এগুলাকে বলা হয় অক্সিসোম। তাহলে আমরা জানলাম প্লাস্টিডের দুটো অংশ। একটা হচ্ছে প্লাস্টিডের একটা যে পর্দা থাকে, দুটা পর্দা দ্বারা আবৃত থাকে, একটা হচ্ছে বহিঃপর্দা, একটা হচ্ছে অন্তঃপর্দা। বহিঃপর্দা বাইরের আবরণটা, অন্তঃপর্দা ভেতরের আবরণটা। প্লাস্টিডের ভেতরের অংশটাকে আবার ছোট ছোট চাকতির মতো থাকে, সেই চাকতিগুলোকে বলা হয় গ্রানাম। আর দুটা চাকতি একটা নালী দ্বারা যুক্ত থাকে, সেটাকে বলা হয় লেমেলাম। আর এর ভিতরে এই গ্রানাম চাকতির ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মতো থাকে, সেগুলাকে বলা হয় অক্সিসোম, যেগুলা সাধারণত বিভিন্ন কাজ করে থাকে। আমরা উপরের ক্লাসে এই বিষয়ে পরিষ্কার ধারণা নিব। এরপরে সাইটোপ্লাজমের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান মাইটোকন্ড্রিয়া। আমরা এখন একটু মাইটোকন্ড্রিয়াটা একটু দেখে নেই। দেখো তোমরা মাইটোকন্ড্রিয়াটা দেখতে কেমন। মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর আছে, একটা হচ্ছে বহিস্তর,
আরেকটা হচ্ছে অন্তঃস্তর। বহিস্তরটা থাকে মসৃণ, কিন্তু অন্তঃস্তরটা দেখো আঙ্গুলের মতো ভাঁজ করা। এই ভাঁজ করা অংশগুলোকে বলা হচ্ছে কৃষ্টি। এই ভাঁজ করা যে অংশগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কৃষ্টি। এবং এর মধ্যে থাকে হলো বিভিন্ন ধরনের উপাদান থাকে, যা সাধারণত মাইটোকন্ড্রিয়ার যে শক্তি উৎপাদন করার কাজে এই উপাদানগুলো ব্যবহৃত হয়ে থাকে। এই হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। কেন এটাকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়? কারণ এই মাইটোকন্ড্রিয়াতেই কোষের জন্য দেহের কোষের সকল শক্তি এখান থেকে উৎপন্ন হয়। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের সর্বশেষ যে উপাদানটা আছে সেটা হচ্ছে কোষ গহ্বর। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর ছোট অথবা থাকে না বললেই চলে। কোষ গহ্বর কি? কোষের অভ্যন্তরে যে ফাঁকা একটি গহ্বর দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কোষ গহ্বর। এই কোষ গহ্বর কোষের বিভিন্ন ধরনের তরল পদার্থ এখানে বিদ্যমান থাকে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম সেটা একটু পুনরালোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। আমরা দ্রুত কি কি আলোচনা করেছিলাম সেটা একটু জেনে নিই। আমরা কোষ কাকে বলে? কোষ কাকে বলে? জীবদের গঠন এবং কার্যকরী একককে কোষ বলে। কোষের প্রকারভেদ আলোচনা করেছিলাম। নিউক্লিয়াসের উপস্থিতির উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত কোষ এবং দেহকোষ। প্রকৃত কোষ কাকে বলে? যে কোষে নিউক্লিয়াসের উপস্থিতি আছে তাকে বলা হয় প্রকৃত কোষ। আর অপ্রকৃত কোষ কাকে বলে? যে কোষে নিউক্লিয়াস নেই, অর্থাৎ যে কোষে কোষীয় উপাদান সবগুলো বিদ্যমান থাকে না তাকে বলা হয় অপ্রকৃত কোষ। সাধারণত আমাদের জীবের বৃহৎ জীব বা পূর্ণাঙ্গ জীব, বড় আকারের জীবের দেহ প্রকৃত কোষ দ্বারা গঠিত, আর ক্ষুদ্র বা আণুবীক্ষণিক জীবগুলো যেমন ভাইরাস তারা অপ্রকৃত কোষ দ্বারা গঠিত। তারপরে বলছিলাম কোষের উপাদান। কোষের উপাদানকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর কি? কোষের বাইরের যে আবরণটা তাকে বলা হয় কোষ প্রাচীর। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো উপাদান দেখতে পাওয়া যায়, তাকে সজীব উপাদানটি দেখতে পাওয়া যায়, তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার ভাগ করা যায় দুই ভাগে, তিন ভাগে: কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ ঝিল্লি কি? প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা আবরণটি দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় কোষ ঝিল্লি। সাইটোপ্লাজম কোষ ঝিল্লির অভ্যন্তরে যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো উপাদানটি দেখতে পাওয়া যায়, যাতে কোষের সকল অঙ্গাণু বিদ্যমান থাকে, তাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে আমরা তিনটা অঙ্গাণু নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে প্লাস্টিড, তারপর হচ্ছে কোষ মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আমরা আগামী ক্লাসে আশা করি তোমাদেরকে পরবর্তী নিউক্লিয়াস যে বিষয় 7 থেকে 8 পার্ট, তৃতীয় অধ্যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের মতো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের আগামী সুন্দর হোক। তোমাদের এই অবসর সময়টুকুতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। করোনার বিরুদ্ধে যে আমরা যুদ্ধ ঘোষণা করছি, সেই যুদ্ধে যেন করোনা আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধে আমরা জয়ী হব, এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার আজকের মতো শ্রেণী কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ। আরে